হাই, কি অবস্থা? আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের এডির ২০২৩ সালের যে প্রশ্ন আছে রিটেন ৫টি প্রশ্ন সমাধান করব। গণিতের এই ৫টি প্রশ্নই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। খুব শর্টকাটেই খাতায় লেখার চেষ্টা করেছি। আম ৫টা অঙ্ক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিওতে সাথেই থাকবেন। চলেন শুরু করা যাক। আচ্ছা, কোনো আসল ৩ বছরের চক্রবৃদ্ধি মূল্যে 6690 টাকা এবং ৬ বছরে 10035 টাকা হলে আসল কত? এখানে আসল চাইছে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনাদের কি সরল মুনাফা বলছে নাকি চক্রবৃদ্ধি বলছে? এখানে দুই বিষয়। চক্রবৃদ্ধির সূত্র আলাদা, সরল মুনাফার সূত্র আলাদা। তো চক্রবৃদ্ধি বললে আমাদের সূত্র হবে এটা, সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n। আর সরল মুনাফা বললে সূত্র হবে আই ইকুয়াল টু পি আর এন। এখানে যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূল বলছে, ৩ বছরে চক্রবৃদ্ধি মূল্যে এত টাকা হয়, চক্রবৃদ্ধি মূল মানে সি। তাহলে এখানে সি এর মান হবে ৬৬৯০। আর আমরা যেহেতু আসল বের করব, মানে পি বের করব, পি মানে প্রিন্সিপাল মানে আসল, আর মানে রেট মানে সুদের হার, আর এন মানে সময় মানে ৩ বছর। এখানে এই যে ৩ বছর, তো ৩ বছরে চক্রবৃদ্ধি মূল হচ্ছে এই যে সি এর মান মানে চক্রবৃদ্ধি কথার মানে হচ্ছে সুদ আসল 6690। তো এটা এখানে বসাইলাম, সি এর মান 6690 আর আসল থাকবে যেভাবে আছে, কারণ এটা বের করব। 1+r⁴ n এর মান হচ্ছে 3। সি এখানে লিখে দিছি আমি, চক্রবৃদ্ধি মূল বা সুদ আসল। আচ্ছা, এখন আমরা এটাকে স্কোয়ার করব। এটা সমীকরণ মেলানোর জন্য আমরা এটার উপর একটা স্কোয়ার দিব, উভয় দিকে বর্গ করবো আর কি। তো ডান দিকে যদি করি, পি এর উপরে স্কোয়ার হবে, 1+r এর উপরেও কি স্কোয়ার হবে। তো এখানে ছিল 3, স্কোয়ার করলে 3 দুগুণে 6 হয়ে যাবে। এটা দিলাম ১ নং সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় পার্টে যাই। প্রথম পার্ট তো হইলই, তাহলে এবং মানে দ্বিতীয় পার্টে এখন বলেছে ৬ বছরে এত টাকা। তার মানে দ্বিতীয় শর্ত মতে সি ইন্টু পি ইন্টু সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n দিলাম। দেওয়ার পরে ৬ বছরে বলছে, যেহেতু এই যে এন এর মান ৬ হয়ে গেছে, আর সি এর মান কত, এখানে কত ছিল ১০০৩৫। ওকে, ১০০৩৫ দিলাম। পি ইন্টু 1+r⁴ দিলাম। এটা ২ নং সমীকরণ। এখানে কেন স্কোয়ার করলাম বলি। এখানে 6 আছে আর এখানে 3 ছিল, এই জন্য স্কোয়ার করছি 6 বানানোর জন্য, মানে পুরা রাশিটা কাটার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা ১ নং আর দিক পাইলাম ২ নং। আচ্ছা, ১ নংকে ২ নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পি এর মানটা পাবো। ১ নংয়ে যে রাশিটা আছে 6690 স্কোয়ার আছে, এই জন্য দুইবার লিখলাম। আর ২ নংয়ে হচ্ছে 10035, এটা নিচে দিলাম, ভাগ করব যেহেতু। পরে ১ নংয়ে ছিল পি স্কোয়ার 1+r⁴ আর ২ নং হচ্ছে পি ইন্টু 1+r⁴ আর এই যে এখন হচ্ছে এই কাজটা হবে, মানে এটা কাটার জন্য আমরা ওইখানে বর্গ করছিলাম। তাহলে 1+r⁴ 1+r⁴ কাটা। আর এইগুলা কাটাকাটি করবেন, এগুলো আসলে কাটাকাটি দেখানোর প্রয়োজন মনে করি না। যারা বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষা দিবেন এরা এগুলো পারবে না আমি মনে করি। এখানে পি দিয়ে পি স্কোয়ারে কাটলে পি হয়, এই পি নিয়ে আসলাম, আর কাটাকাটি করলে আপনার হচ্ছে ৪,৪৬০ টাকা আসে। এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল। আচ্ছা, ২ নম্বর অঙ্কে আসি। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। একটি দ্রব্য লিখিত মূল্যের 25% ছাড়ে ক্রয় করা হলো। যদি ক্রয় মূল্যের ১৪০% লাভে বিক্রয় করা হয়, তবে লিখিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি আমাদের চাইছে কিন্তু ক্রয় মূল্য। আচ্ছা, এখানে লিখিত মূল্যের 25% ছাড়ে। তো লিখিত মূল্য তো আপনি জানেন না, এই জন্য ধরে নেবেন লিখিত মূল্য ১০০x। তাহলে আমরা লাইন অনুযায়ী করি, লিখিত মূল্যের 25% ছাড়ে, তাহলে 25% ছাড়লে কত হয়? ১০০ থেকে যদি আমরা 25 ছেড়ে দেই, মানে ছাড় দেই, ১০০ থেকে 25 বাদ দিলে ৭৫ হয়। এই জন্য ৭৫x লিখবো। একদম ভেঙে বলবো আর কি, চেষ্টা করতেছি। যদি ক্রয় মূল্যের ১৪০% লাভে বিক্রয় করা হয়, মানে এখন বলছে ক্রয় মূল্যের ১৪০% লাভে, তার মানে হইতেছে ১৪০% লাভের কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের বলছে না। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? ৭৫। ক্রয় মূল্যের ১৪০% লাভ, ১৪০% মানে ১০০ ভাগের ১৪০। এখন এখানে কাটাকাটি করলে ১০৫x আসবে। তো আমরা এখানে লিখিত মূল্য পাইলাম
ক্রয় মূল্য পাইলাম, আবার বিক্রয় মূল্য পাইলাম। এখন আসেন দেখি কিভাবে সমীকরণ সাজানো যায়। ওকে, পরে লেখছে যদি হয় তবে লিখিত মূল্যের চেয়ে 40 টাকা বেশি হয়। লিখিত মূল্যের চেয়ে 40 টাকা বেশি হয়। লিখিত মূল্য কত ছিল? 100x। তো এর থেকে 40 টাকা বেশি হয় মানে কি এই 40 যোগ করতে হবে। 40 টাকা বেশি হলে কত হয়? 105x। তো এখানে ইকুয়েশন করলে 100x দিয়ে আছে 105x। 100xটা ওইদিকে নিয়ে গেলে 105x থেকে 100x গেলে শুধু 5x থাকে, এদিকে 40 থাকে, আর এক দিয়ে কাটাকাটি করলে 5 আর 40। ওকে, আমাদের চাইছিল ক্রয় মূল্য। আমরা জানি যে এখানে ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য 75x। তো ক্রয় মূল্য 75x লিখবো, লেখার পরে x এর যে মানটা আছে আর দিয়ে দিব, গুণ করলে 600 টাকা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বরে চলে আসি। 42 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার একটি তারকে, হ্যাঁ, বাঁকিয়ে আয়তাকার অনুপাত এত এত করলে ছোট বাহুর দৈর্ঘ্য কত? এখানে তুমি বুঝার আছে দুইটা জিনিস বুঝার আছে। 42 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মানে এখানে বৃত্তের কথা বলতেছে। এই বৃত্তাকার যে তারটা মানে বৃত্তকে আপনার বাঁকিয়ে আয়তাকার বানাতে হবে, মানে বৃত্তক্ষেত্রকে আয়তক্ষেত্রে রূপান্তর করতে হবে। প্রশ্নগুলোকে স্পষ্টভাবে বলে দেয় না, মানে এটা বুঝে নিতে হয়। তার মানে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে যদি আমরা তার যদি বাঁকায় বানাইতে চাই, তার মানে এই বৃত্তের পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে হইতেছে বৃত্তের টোটাল যোগফল। তা পরিসীমাটাকে আমরা বের করব। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 42 সেন্টিমিটার। বৃত্তের পরিসীমা তো সবাই জানি 2πr। 2πr, পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, আর এর মান তো 42 দেওয়া আছে, এটা বের করলাম, 264 হলো। তো এই বৃত্তকে কিসে রূপান্তর করতে হবে? আয়তক্ষেত্রে। মানে বৃত্তের যে পরিসীমা হয়েছে এটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আচ্ছা, আয়তক্ষেত্রে দুইটা বাহু দেওয়া আছে না, 6x 6 আর 5 অনুপাত দেওয়া আছে, তাহলে 6x আর 5x ধরলাম, একটা বড় একটা ছোট। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য এই প্রস্থ দিলাম, দেওয়ার পরে এখানে 264 হইলো। ওই যে ওইদিকে বৃত্তের যে পরিসীমা আসছিল, যেহেতু বৃত্ত আয়তক্ষেত্রে রূপান্তর হবে এই জন্য এটা লিখলাম, বৃত্তের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, এখান থেকে ইকুয়েশন করলে 12 আসবে। তো ক্ষুদ্রতম বাহু 5x, 5 ইন্টু 12 60, ইজিলি বের হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিভিন্ন পেট্রো বাংলা পরীক্ষাতে আসে। আচ্ছা, এটা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে যেহেতু আসছে, দেখেন যে একটি ট্রেন এক ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, আবার ওই ট্রেনটা 50 মিটার একটি প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য গতিবেগ কত? আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য যেহেতু চাইছে আমরা x ধরে নিলাম। তো এখন একটা জিনিস তো b ইকুয়াল টু s/t। b মানে বেগ, s মানে দূরত্ব, t মানে সময়। তার মানে হচ্ছে বেগ বা গতিবেগ হচ্ছে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাইলে বেগ বা গতিবেগ বের হবে। এটা সায়েন্সের টার্ম, এটা মুখস্থ রাখবেন। ওকে, তো ট্রেনের দৈর্ঘ্য আমরা x মিটার ধরলাম। এখন আমরা গতিবেগ দুইটা তুলনা করব। যে এই ট্রেনটা একটা ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করছিল। তা ট্রেনের দূরত্ব কত? এটা ট্রেনের টোটাল দৈর্ঘ্য কত? x। তাহলে দূরত্ব বাই সময় মানে 2 সেকেন্ড না, তাহলে এখানে x/2 দিলাম। আর ওইদিকে দ্বিতীয় লাইনে কি আছে? আবার ওই ট্রেনটা 50 মিটার একটি প্ল্যাটফর্মে এত সেকেন্ডে অতিক্রম করে। 50 মিটার একটা প্ল্যাটফর্ম কিন্তু বুঝেন। তার মানে হইতেছে ট্রেনের নিজের দৈর্ঘ্য x এবং ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই কিন্তু অতিক্রম করবে। তাই এই জন্য দুইটা যুগ হবে। ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে x এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হতো 50। দুইটাই যোগ করতে হবে, কারণ দুইটা দূরত্বই কিন্তু সে অতিক্রম করে প্ল্যাটফর্মটা পার হয়ে যাবে। তো আর সময় কত? সময় হচ্ছে এত সেকেন্ডে, 4.5 সেকেন্ডে। এটাই ফর্মে সাজালাম আর কি, s/t মানে হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তো এখান থেকে ইকুয়েশন করলে x এর মানটা 40 আসবে। তো x মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর আমাদের চাইছে যে গতিবেগ। আচ্ছা, গতিবেগ যদি বের করি তাহলে দূরত্ব বাই সময়, আমাদের যে ট্রেনের দৈর্ঘ্যটা ছিল 40 আর এদিকে সময় ছিল 2 সেকেন্ড, সো ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর লাস্ট অঙ্ক। এই অঙ্কটা একদম পানির মতো সহজ। মানে 12 গ্রাম গহনায় সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে 2:1। আবার আরেকটা জিনিস, 18 গ্রাম গহনায় সোনা এবং তামার অনুপাত 5:1। দুইটা গহনা যদি গলায়া
একটা অলংকার তৈরি করা হয়, তাহলে সেখানে সোনা এবং তামার অনুপাত কত হবে? এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে ১২ গ্রাম গহনায় সোনা তামার অনুপাত ২:১, আরেকটা হচ্ছে ১৮ গ্রাম গহনায় সোনা তামার অনুপাত ৫:১। মানে ২ টা বিষয়, ২ টা গহনা, ২ টা গহনাকে মিক্সড করতে বলছে। মিক্সড করলে পরে নতুন সোনা এবং তামার অনুপাত কত হবে এটা বের করে দেখাতে হবে। ওকে? আচ্ছা, আমরা প্রথমের ক্ষেত্রে প্রথম গহনাটা নিব। ১২ গ্রাম গহনায় সোনা এবং তামার অনুপাত ২:১। তাইলে সোনা এবং তামার পরিমাণটা বের করব। আমরা জানি অনুপাত, কিন্তু আমরা আগে ওর পরিমাণটা বের করব। সোনার অনুপাত কত হবে? ১২ গ্রাম যেহেতু ১২ দিলাম, আর ২ আর ১ যোগ করলে ৩, আর সোনা যেহেতু ২ আছে উপরে ২ দেন, তাহলে ৩ ৪ 12, ৪ 2 8। তামার ক্ষেত্রে ১২ গ্রাম গহনার জন্য ১২ দিব, আর অনুপাতের যোগফল ৩, আর ১ দিব উপরে, এখানে ৪। তার মানে আমরা ২ টা বিষয় পাইছি। প্রথম গহনায় সোনা এবং তামার ২ টার পরিমাণ পাইছি, একটা ৮, একটা ৪। দ্বিতীয় গহনা সেম ভাবে বের করবেন। দ্বিতীয় গহনায় কি সোনা তামার অনুপাতটা লিখবেন, তারপরে সোনা তামার পরিমাণটা নির্ণয় করবেন আগের মতো করে ১৫ ৩। তাইলে প্রথম গহনার সোনা, দ্বিতীয় গহনার সোনা যোগ করবেন, প্রথম গহনার তামা, দ্বিতীয় গহনার তামা, এই যে যোগ করছি। যোগ করার পরে তাদের অনুপাতটা দেখাই দিলে হবে, এত অনুপাত এত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরের ভিডিওটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের যে প্রশ্নটা আছে ২০২৩ সালের রিটার্ন, এটা দেওয়ার চেষ্টা করব। ভালো করে প্রিপারেশন নেন আপনারা। আর আমি যেহেতু ব্যাংকে রিটার্ন দিয়েছি, কম্বাইন্ড ব্যাংকে, দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।